নমস্কার, বইঘর.in আপনাদের সকলকে স্বাগত। বইঘর.in এই 2026 যে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আসছে, তার আগে আমরা একটা অনুষ্ঠান করছি বিভিন্ন প্রকাশক দাদা দিদি বন্ধুদের নিয়ে, যে এই বইমেলায় তাদের নতুন কি বই প্রকাশ পাচ্ছে, যাতে আপনারা মাঠে নামবার আগে সেই প্রকাশনের নতুন বইগুলো সম্পর্কে একটা আভাস পেয়ে যান এবং আপনাদের পছন্দ অপছন্দের একটা তালিকা আপনারা তৈরি করে নিতে পারেন। তো সেরকমই আজকের এই এপিসোডে আমরা সাথে পেয়েছি একজন দাদাকে। তারা যারা বই পড়ার সাথে যুক্ত, যারা পাঠক, তারা অনেকেই জানেন সেই প্রকাশনীর নাম বিন্দু বিসর্গ। বিন্দু বিসর্গ অভিষেক চ্যাটার্জি দা, বিন্দু বিসর্গ প্রকাশনীর কর্ণধার, অন্যতম কর্ণধার। তাকে আমরা সাথে পেয়েছি আজকে। তো তার বইগুলো নিয়ে, তাদের প্রকাশনীর বইগুলো নিয়ে আমরা শুনবো অভিষেকদার কাছ থেকে। তো অভিষেকদা, প্রথমেই একটু বিন্দু বিসর্গ প্রকাশনীর শুরুটা যদি একটু বলো আমাদের, কত সালে প্রথম শুরু হয়েছিল বিন্দু বিসর্গ প্রকাশন? আচ্ছা, সেইটাতে আসছি। প্রথমে প্রাথমিক কিছু জিনিস বলার হয়তো খুব দরকার। নিশ্চয়ই। যেহেতু নতুন বছরে আমরা পদার্পণ করেছি, সবাইকেই হ্যাপি নিউ ইয়ার, এবং তুমি দেখো হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। দ্বিতীয়ত, এইরকম একটা উদ্যোগের জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ তোমাদের বই আছে বলেই আমরা আছি। না, সাধারণত আমরা এমন একটা ক্ষেত্রতে আছি যেখানে ধরুন আমরা তো সাধারণত সবাই ক্যামেরার পেছনের কারিগর। তো আমরা যে খুব সাধারণত সামনাসামনি আসি সেটা তো নয়। তো এইরকম একটা উদ্যোগের জন্য হয়তো পাঠকেরাও একটা সময় খুব খুশি হবেন, আর এটার জন্য আরো একবার ধন্যবাদ জানাই। আর এবার আসল কথায় আসি। আমি তো অভিষেক চ্যাটার্জি। বেসিক্যালি বিন্দু বিসর্গ পাবলিশার্স আমরা দুজন চালাই, আমি এবং আমার এক বন্ধু। আমরা দীর্ঘ 2010 থেকে কলেজ জীবন থেকেই বন্ধু। তো সে প্রসেনজিৎ চক্রবর্তী, ও আজকে আসতে পারেনি। বেসিক্যালি ও পেশায় স্কুল শিক্ষক, তাই একটু ছুটির অসুবিধা থাকার জন্য আসতে পারেনি। এবার আসি আমাদের কথায়। অফিসিয়ালি বিন্দু বিসর্গর যাত্রা শুরু 2020 সেপ্টেম্বর থেকে। তার আগে থেকে 2019 থেকে যেরকম হয় আর কি, খসড়া করা, বিভিন্ন জিনিসপত্র মার্কেট স্টাডি করা, প্রাথমিকভাবেও দুটো বই তখন আমরা করেও ছিলাম। পরে সেগুলো অন্য রূপে অন্যভাবে ফিরে এসেছিল। প্রথম বই কি ছিল বিন্দু বিসর্গ? বিন্দু বিসর্গর একদম যদি আমরা প্রথম বই বলি, তাহলে দুটি বই ছিল। একটি হচ্ছে এই অধমের লিখিত এবং হ্যাপেনিং থিয়েটার যে বইটি, তখন ওটি খুবই ছোট্ট একটা আকারের বই ছিল। আচ্ছা। আর আরেকটি ছিল হচ্ছে লাইটওয়ালা বাবু, সেটা হচ্ছে তাপস সেনকে নিয়ে একটা ছোট প্রবন্ধ মতো করেছিল, খুবই ছোট একটা বই, পকেট বই যেরকম হয়, ওটা প্রসেনজিতের ছিল। পরবর্তীতে এবং হ্যাপেনিং থিয়েটার আরো পরিবর্তিত হয়েছে, এবং পরিবর্তিত হয়ে তাতে শ্রদ্ধেয় মলয় রক্ষিত উনি ওটাতে ভূমিকা দিয়েছিলেন, মানে কাজ দেওয়ার পরে। এখন তো অন্য রূপে রয়েছে হ্যাপেনিং। আর লাইটওয়ালা বাবুর সঙ্গে আরো দুটো প্রবন্ধ যুক্ত হয়ে উপেক্ষিত ত্রয়ী হয়েছে বর্তমানে যে বইটা এখন। আচ্ছা, দুটো বই এখনো অ্যাভেলেবেল দুটো। তো আর এটা আমরা ওইভাবে ধরি না, বেসিক্যালি ধরা হয় যখন আমরা সেপ্টেম্বরের ওই লকডাউন পিরিয়ডের পর থেকে যখন শুরু করি কাজ, তখন একসঙ্গেই 7টা বই আসে। আচ্ছা। তো সেই 7টা বইয়ের মধ্যে স্বাভাবিকভাবেই বাঙালির একটা আলাদা রকমের ভালোবাসা কবিতার প্রতি থাকে, যেহেতু আমরা সকলেই একটা কবিতা দিয়েই লেখালেখি শুরু করা হয়, লিটল ম্যাগাজিন দিয়ে কাজ করা শুরু করা হয়। আচ্ছা, তোমাদের কি কোনো মানে আগে পত্রিকা ছিল? মানে প্রকাশনী থেকেই শুরু। সেই অর্থে কলেজ লাইফে নিজেরা যেরকম কাজ করা হয় সেইগুলো করা হয়েছিল। তো তখন ওই একই সঙ্গে যে 7টি বই ছিল, তার মধ্যে ছিল একটি কবিতার বই আমার ভাবুকের চাবুক, প্রসেনজিতের একটি ছিল উলম্ব বিপ্রলম্ব, একটু কটমটো নাম দিতেও খুব ভালোবাসে, আর সুভাষিস বলে আরেকটি ছেলের আরেকটি কবিতা ছিল বিরহের মহাকাল। এই 3টে বাদ রেখে যে 4টি বই ছিল, যার মধ্যে একটি হয়তো পাঠকেরা অনেকেই চেনেন এবং এখনো পর্যন্ত খুব বহুল প্রচলিত বইটি, সেটা ঠাকুরবাড়ির ভৌতিক এবং রবি ঠাকুরের ভীষণ পপুলার বই। তো সেই সময়ে দাঁড়িয়ে ওইটা পেপার ব্যাক ছিল, একদম ছোট বই ছিল। আর একটু ঘষা মাজা পরবর্তী ক্ষেত্রে হয়েছে, যেহেতু সেই সময়ে ছিল জিনিসটা, এই কারণেই এই নামটা ছিল ঠাকুরবাড়ির ভৌতিক এবং রবি ঠাকুরের অলৌকিক। বেসিক্যালি রবীন্দ্রনাথ এবং ঠাকুরবাড়ির অন্যান্য সদস্যদের যে ভৌতিক অভিজ্ঞতাগুলো, সেইগুলো এক জায়গায় করার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের 5টা গল্পও ছিল ওটার সঙ্গে। আচ্ছা, ভৌতিক প্রথম সংস্করণে এটা ছিল। হ্যাঁ, এটা দীর্ঘ অনেকগুলো সংস্করণের মধ্যে ছিল এটা। আচ্ছা। এরপরে কি হয়, পরবর্তী ক্ষেত্রে আরো কিছু ইনফরমেশন পাওয়া যায় অন্যান্য বই থেকে, যেমন অমিতা ঠাকুরের রচনা সংকলন থেকেই অনেক ইনফরমেশন পাওয়া যায়, বা অন্য পত্রিকা থেকে কিছু জিনিসপত্র পাই। দীপঙ্কর দে সম্ভবত ওনার নাম, উনি এই নিয়ে বহুদিন ধরে কাজ করেন, একটা ওপারের বইগুলো ওপার খোঁজে, এরকম টাইপের একটা বই আছে। তো এইখান থেকে বিভিন্ন আরো কিছু ইনফরমেশন পাওয়ার পর দেখলাম ফলোয়ারটা এতটা বেড়ে যাচ্ছে, তাতে রবীন্দ্রনাথের 5টা গল্প যদি ইনক্লুড করা হয় তাহলে আরো বেড়ে যাবে ফলোয়ার। ফলে
দাম বাড়াতে হবে, পাঠকের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। যেহেতু আমরা খুব ভালো করেই জানি রবীন্দ্রনাথের ছোট গল্প পরিচিত তো আর ছোট গল্প নয় বর্তমান সময়ে, বেশ বড় হিরোগুলো। তো সেই ক্ষেত্রে ওটা বাদ দিয়ে দেওয়া হয়, তখন ওইটা নিয়ে পুরোটাই এখন ওই ইনফরমেশন গুলোই রয়েছে, যে সত্যি ইনফরমেশন গুলো, প্ল্যানচেটের কিছু কিছু ঘটনা যোগ করা হয়। পরে ইচ্ছে রয়েছে রবীন্দ্রনাথের গল্পটা, যেরকম আমাদের আরেকটা অলৌকিক সমগ্র সিরিজ যেটা রয়েছে, তাতেও রবীন্দ্রনাথকে আলাদা করে অলৌকিক সমগ্র সিরিজে নিয়ে আসা হবে। আর অলৌকিক সমগ্র একটা বেশ পপুলার সিরিজ, এই সিরিজে কতগুলো বই হয়েছে এখন? অলৌকিক সমগ্রতে এখনো পর্যন্ত 10টা বই আছে, এবং প্রত্যেকটাই কিন্তু খেয়াল করে দেখে থাকবে যে প্রত্যেকটাই ক্লাসিক লেখকের, মানে তখনকার বাংলা সাহিত্যের সমস্ত ক্লাসিক লেখক। এবং অ্যাভেলেবিলিটির দিক থেকে বলতে গেলে যদি আমরা রচনা সংকলনকে বাদ রাখি, তাহলে শুধুমাত্র ওই নির্দিষ্ট বিষয়বস্তুর ওপরে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা বাদ দিয়ে বাকিটা কিন্তু বাজারে প্রচলিত নয়, খুবই অপ্রচলিত নয় না, খুবই অপ্রচলিত নাম রয়েছে, যেমন সজনীকান্ত দাসের আমাদের অলৌকিক সমগ্র, বা সুনির্মল বসুর অলৌকিক সমগ্র রয়েছে, ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায় যে ভদ্রলোক জীবনে গল্পই লিখেছেন 5টা, যে রিয়ালিস্টের ভূমিকা লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো বেসিক্যালি প্রাবন্ধিক ছিলেন উনি। তো তার এবার ওই দুটি গল্প এবং একটি ওনার সত্যি ঘটনা অবলম্বনে একটি ঘটনা ছিল, সেইটা নিয়ে একত্রিত করে একটা খুব ছোট সংকলন করা আছে, ওটাও আছে। তো এই খুব ইউনিক না, মণিলাল গঙ্গোপাধ্যায়, প্রমথ চৌধুরী, তো যাদেরকে প্রায় আমরা ভুলতে বসেছি, বাংলা সাহিত্যে প্রায় আর মানুষ খুব একটা মেরে হেঁটে দেখেন না, এই কোথাও গিয়ে ফিরিয়ে আনা হয়েছে। এবং মানে আমরা একটা সময় ইয়ার্কি মেরেই এটা বলতাম যে বোধহয় ওপর থেকে বসে আশীর্বাদও করছে, ওদের বাপরে কোথা থেকে খুঁজে বার করেছে আমাদেরকে। এবং এক সময় তো মার্কেটে বোধহয় এরকম একটা খুব নামও হয়ে গেছিল সেই সময়, যেহেতু এরকম অলৌকিক বার করতাম বলে, যে ভূত বেচা প্রকাশনী, তো এরকম একটা নাম হয়েছিল। তো এইটা হয়নি, আর ওটা খুব সত্যি পপুলার, মানে আমাদের ক্ষেত্রে ওটা পপুলার, এবং ওটাকে আরো বৃদ্ধি করার ইচ্ছে রয়েছে। আরো কিছু পাচ্ছি এই বই মেলাতেই একটা আসছে। আর আরো দুটো ইচ্ছে ছিল, করে ওটা সম্ভব হয়নি, কারণ আমার মতো আরো অনেকেই এটার সঙ্গে ভুক্তভোগী, যেহেতু সেপ্টেম্বরের ওই মেঘ ভাঙা বৃষ্টিতে অনেকটাই সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সবাইকেই কিছু না কিছু কাটছাট করতে হয়েছে। যে যতটা আনতে চেয়েছিলাম বা যে কটা বই হয়তো আনতে ইচ্ছে ছিল, সব কটা আনা সম্ভব হচ্ছে না, কিছু মেপে মেপে আনতে হচ্ছে, আবার পরবর্তী ক্ষেত্রে কিছু আনা হবে। আর প্রথম বইয়ের সঙ্গে আরো 3টে বই ছিল, সেটা হচ্ছে লালন গীতি সমগ্র ছিল, প্রথম থেকেই আমাদের কাছে ছিল এটা, আর সুবিনয় রায়ের গল্প সংগ্রহ ছিল, আর ঠাকুরবাড়ি তো বলেইছি। এই দিয়ে মোটামুটি যাত্রা শুরু। অসম্পূর্ণ বলে আরেকটি থ্রিলার ছিল, যেটা ভবিষ্যতে গিয়ে আবার রিপ্রিন্ট করে নতুন ভাবে নিয়ে আসা হবে। সেই বইমেলায় কি সেটা আসছে না? এই বইমেলায় আসছে না। এই বইমেলায় ইচ্ছে তো অনেক কিছুই ছিল, তো অনেক পরিকল্পনাকে একটু আপাতত পোস্টপন করে দিতে বাধ্য হয়েছি, কিছু করার নেই। কারণ যেহেতু প্রচলিত, যেগুলো অলরেডি প্রকাশিত এবং প্রচলিত, সেগুলোকেও তো অ্যাভেলেবেল রাখতে হবে, কারণ সেগুলো না থাকলে বইয়ের সংখ্যা তো বাড়ছে, হ্যাঁ আস্তে আস্তে বাড়ছে, ফলে মিলিয়ে মিশিয়ে একটু করে করে এগোতে হচ্ছে। বেশ, তাহলে এবছর বইমেলায় প্রকাশিতব্য, মানে বইমেলার মাঠে প্রকাশ পাচ্ছে এরকম বই যদি প্রথম শুরু করা যায়, কোন বইটা কে রাখবে? এবছর বইমেলার মানে ওই করতে মাঠে ঠিক নয়, মানে প্রকাশিত হয়ে গেছে বা প্রকাশিত কিছুদিনের মধ্যে হবে, যেরকম হয় এই সময়টা, মানে এতটাই প্রেসে তাড়াহুড়ো থাকে এই সময়টাতে, ফলে আমরা প্রকাশকরা মানে লেখকরা অবশ্যই চান যে মাঠে প্রকাশ পায়, কিন্তু আমরা সবসময় চাই যে যত তাড়াতাড়ি ভাড়ারে ঢুকে যায়, নিশ্চিন্ত হওয়া যায়, কারণ সবারই এখন দুশ্চিন্তার রাত চলে যে কবে পাবো বইটা। তো সেই অনুযায়ী অনেকগুলোই চেষ্টা করছি রেডি করে রেখে দিতে। একদম বই মেলাতে যেগুলো প্রকাশ হবে আমি একদম শেষের দিকে আসি ওগুলোতে। আমি প্রথমে যেগুলো বলতে চাই সেগুলো যেগুলো অলরেডি প্রকাশিত হয়েছে বা এই বইমেলা প্রথম বইমেলার মুখ দেখবে তারা, মনে থাকে না বলে একটু তালিকা রাখা হয়েছে। যেমন আরেকটা পত্রিকার উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা তুমিও জানো, যেটা আমাদের ওই সিনেমার উপরে করা হয়, সিনেমানবিকটার বেসিক্যালি আমরা প্রকাশনী সহযোগিতাটায় থাকি। সিনেমানবিক ওদের নিজেদেরই একটা গ্রুপ। এরা আমরা পুরোটা পরিবেশন এবং প্রকাশনীটার সঙ্গে রয়েছি, এবং জুনিয়র ভাইরা করছে, সেখানে যতটা সাহায্য করা যায় বা যতটা ওটাকে সাজানো যায় যত ভালো করে, এইটার জন্য থাকা। তো ওরা খুব ভালো কাজই করছে, মানে বিগত কয়েকটা সংখ্যা ধরে কতগুলো সংখ্যা বেরিয়েছে। ওরা এই গত বছর বইমেলা থেকেই শুরু করেছিল তরুণ মজুমদারের উপরে সংখ্যাটা দিয়ে, তারপরে ওদের বেরোলো হচ্ছে স্বর্ণযুগের কমেডিও একটা বেরিয়েছে সংখ্যা, আর পুজোর সময় যেটা বেরোলো হচ্ছে আকিরা পুরসভার উপরে একটা বেরিয়েছে।
এইটাই ওদের বইমেলাতে আরেকটা সংখ্যা বেরোবে, সেটা হচ্ছে সিনেমায় দেশভাগ। আচ্ছা, তো এইটা নিয়ে ওদের একটা সংখ্যা বেরোবে। এবার এইটা একদমই বইমেলার মাঠেই বেরোবে, কারণ আচ্ছা, এটার কাজ এখনো চলছে। চলছে। যেহেতু একটা পত্রিকার কাজ এবং সবাই এরা বিভিন্ন জিনিসের সঙ্গে ব্যস্ত থেকেও এগুলোকে সামলায়, কেউ কেউ এখনো পঠন পাঠনে রত, কোনো না কোনো কিছু করছে, ফলে সেইভাবে তাড়াহুড়ো করে জিনিসটাকে করে উঠতে পারছে না। এটা বইমেলার সংখ্যাতেই আসবে একসঙ্গে। এছাড়া কিছু বই বলে রাখি যেগুলো বিগত সময়ে বেরিয়েছে বইমেলার পরে, কিন্তু এই বইমেলা তারা প্রথমবারই পাবে, মানে সেই জন্য শিবব্রত চট্টোপাধ্যায়ের একটি বই আছে নানা রঙের দিন। বেসিক্যালি উনি তো বর্ধমান ইউনিভার্সিটির একটা সময় বাংলার এইচওডি ছিলেন। তো সেই অবস্থানে দাঁড়িয়ে ওনার কিছু নিজস্ব স্মৃতি অভিজ্ঞতা, সেটা স্মৃতিগদ্য এটা। হ্যাঁ ওই টাইপেরই একটা মেমোরি বলা যায়, সেই হিসাবে এটা উনি করেছিলেন। তো বেরিয়েছে, এটা অনেকদিন আগেই বেরিয়ে গেছে, প্রায় 4-5 মাস আগে। এর মাঝখানে দুটি কবিতার বইও বেরিয়েছে, মানে একেবারে অবহেলা করা যায় না, কিছু করার নেই, যে বুঝতেই পারি আমরা আলাদা আবেগের জায়গা, কিন্তু আমাদেরও হাত পা বাঁধা থাকে। মার্কেট এমন একটা জায়গায় সত্যিই চলে গেছে যেখানে গিয়ে, মানে আমি হয়তো খুব ভুল বলবো না, যেখানে একদম নতুনদের থেকেও পুরনো সবার ক্ষেত্রেই হয়তো অভিজ্ঞতাটা, যারা কবি তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা এক, যে বই হয়তো আর সেরকম বিক্রি হওয়ার জায়গায় নেই। মানে পুরোটাই এখন হয়তো ফেসবুকের দেওয়ালেই আবদ্ধ হয়ে গেছে, এখন আর ওইভাবে জিনিসটা হয় না। তবু কিছু কিছু বার করতে হয়। একটি জিতেনের বেরিয়েছে বিলুপ্তপ্রায় শব্দের অবশেষ, আর একটি আশিস গোপালের বেরিয়েছে অ্যাস্ট্রিয়াস। আশিস গোপাল বেসিক্যালি হচ্ছেন আমাদের অতি পরিচিত লেখক তরুণ মুখোপাধ্যায়ের ছেলে, ছোট ছেলে। তো ওর একটা ছোট বই ছিল এবং আবদারই ছিল যে এটা যদি একটা বার করা যায়, আপনারা যেরকম মনে করবেন সেইভাবে। তো ভালো কিছু কবিতা সংকলন করে একটা ছোট বই বেরিয়েছে। এছাড়া আর একটা যেটা আমাদের সিরিজ রয়েছে সেটা হচ্ছে প্রসঙ্গ রবীন্দ্রনাথ সিরিজ। প্রসঙ্গ রবীন্দ্রনাথ সিরিজটা নিয়ে একটু বলো, কি বিষয় থাকে? এইটা বেসিক্যালি ভাবনা চিন্তাটা শুরু হয়েছিল প্রথমে, একদম প্রাথমিকভাবে যেটা বেরিয়েছিল রাজশেখর বসুরটি, রাজশেখর বসুর প্রসঙ্গ রবীন্দ্রনাথ বেরিয়েছিল, মানে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে ওনার যা লিখিত, ওনার যা লেখাগুলোকে এক জায়গায় করে এটা প্রথম বেরিয়েছিল। এবং সেই সময় বোধহয় এটা 2023-এর মেলাতে বোধহয় এসেছিল এটা। তখন পেপার ব্যাগ ছিল, একদম ছোট ছিল, পেপার ব্যাগ ছিল। তারপরে মনে হলো যে আরো কিছু জিনিস এটাতে যুক্ত করাটা দরকার, মানে এগুলো হয়তো এই যে প্রসঙ্গ রবীন্দ্রনাথ সিরিজগুলো হচ্ছে আগামীতে এগুলো হয়তো আরো পরিবর্তিত হবেও যদি আরো কিছু জিনিসপত্র পাওয়া যায়। যেমন দুটো খুব ইউনিক রয়েছে, তার মধ্যে একটা এই বছরই বেরিয়েছে, গত বছর বেরিয়েছে, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ রবীন্দ্রনাথ। মানে আমি তো লিটারালি এরকম ফোনও পেয়েছিলাম, তিনি জিজ্ঞেস করছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জি হ্যাঁ, আরণ্যকের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জি হ্যাঁ, বলছে তার প্রসঙ্গ রবীন্দ্রনাথ, হ্যাঁ যেরকম। এবার হয়তো অনেকেই বলবেন যে এটা খুবই একটা আদিক্ষেতা, না জানার কি আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যই বলতে পারো যে বিভূতিভূষণের একটা কেন্দ্রের জিনিসপত্র এতটাই প্রচলিত, এতটাই উপন্যাস বা গল্প এতটাই প্রচলিত, তার অন্য দিকটা নিয়ে এতটা আলোচিত না, নেই, একদমই আলোচনা নেই। মানে সেই বহু যুগ আগে সেই বিভূতি গীতিকা বা বিভূতি স্মৃতির রেখা যা বেরিয়েছিল সেইগুলো থেকে কিছু কিছু তখন একটা প্রবন্ধের চল ছিল। তখন দাপটের সঙ্গে বেঙ্গল পাবলিশার্স বা অন্যান্য তারা কলেজ স্ট্রিটে বিরাজ করতেন, এখন তো আর তারা নেই, ফলে সেই জমানাটাও আর নেই। এখনো পর্যন্ত রাজশেখর বসু বেরিয়েছে আমাদের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ বেরিয়েছে, আরেকটি বেরিয়েছে খুব ইউনিক, সেটা মোতায়ের হোসেন চৌধুরী। বেসিক্যালি দেশভাগের পর উনি চলে যান বাংলাদেশে, ফলে যদি সেই হিসেবে তুমি নাগরিক ধরো, উনি বাংলাদেশেরই ধরতে হবে, কিন্তু জন্মসূত্রে সবই এখানেই ছিলেন, অবিভক্ত বাংলাতেই জন্মেছিলেন। এবং এখনো পর্যন্ত ওপার বাংলায় টেক্সট হিসেবে পড়ানো হয় ওনার বইকে, তো ওটা একটা করা হয়েছে। আর 3-4 বিভূতিভূষণ, জীবনানন্দ, রাজশেখর, মোতায়ের হোসেন চৌধুরী এবং অতুল চন্দ্র গুপ্ত, এই 5টি রয়েছে। এগুলো সবকটাই প্রকাশিত, যার মধ্যে একদম নবতম হচ্ছে বিভূতিভূষণটি। এটিও আগামীতে চমক আছে, আরো কিছু আসবে, প্রসঙ্গ রবীন্দ্রনাথ আরো সিরিজটা পরিবর্তিত হতে চলেছে। প্রজেক্ট রেডি ছিল, মানে বেরোতো, হয়তো বইমেলাতে আসতোই, মানে দুটো হয়তো আসতোই, কিন্তু পিছিয়ে দিতে হয়েছে, ওরা নির্দিষ্ট সময় আবার আসবে। এছাড়া একটা ছোট কাজ করেছিলাম, আমি সম্পাদনা করেছিলাম সেটাতে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং বলেন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লেখাকে একত্র করে ক্রিমিনাল মানবতত্ত্ব,
আচ্ছা। তো সেই সময় দাঁড়িয়ে ওনারা এই বিষয়বস্তুর উপরে কাজ করেছিলেন, কিছু প্রবন্ধ ওইগুলোর উপরে লেখা ছিল। তো ম্যাক্সিমামটাই ইউরোপীয় দর্শনটাকে কাজে লাগিয়েই করা। আচ্ছা। তো সেইটাকে এক জায়গায় একটা ছোট কাজ করা হয়েছিল, প্রিমিয়ার মালত্ব, তো এটাও অ্যাভেলেবেল থাকবে। বরেন্দ্রনাথেরই চিত্র কাব্যকে ফিরিয়ে আনা হয়েছে আবার, বহু বছর বাদে পুনর্মুদ্রিত হয়েছে আবার। তো চিত্রকাব্যটাও আপনারা বই মেলায় অ্যাভেলেবেল পাবেন। ছোট আরেকটি কাজ হয়েছে অতুল চন্দ্রগুপ্তের, সেটা হিন্দু বিবাহ। আচ্ছা। ছোট আমাদের যে পকেট বুক সিরিজ যেরকম থাকে সেইগুলোই, ওই সিরিজের একটা ছোট্ট কাজ হয়েছে হিন্দু বিবাহ। শ্যামসুন্দর দত্তের দুটি বই বেরিয়েছে, পৌরাণিক পদাবলী বেরিয়েছে এবং ওনার গল্প সমগ্র 3 বেরিয়েছিল। আচ্ছা। অতটা প্রচলিত না হলেও এই কাজগুলো হয় টুকটুক করে আমাদের বই বেরোতেই থাকে। আচ্ছা, এরপরেই এই মাঝখানের সময়টাতে বই অনেকটা কমই বেরিয়েছিল। আচ্ছা। তারপরেই যেগুলো বলবো এইগুলোর সঙ্গে মানুষ অনেকটাই রিলেট করতে পারবেন, কারণ এরপরেই আসে হচ্ছে অলৌকিক আসরে শারদীয়া সংখ্যা। এইটা আমাদের পত্রিকা শুরু হলো একদমই বিন্দু বিসর্গরই পত্রিকা। আর এটা আমিই সম্পাদক। বহুদিন ধরেই ইচ্ছা ছিল যে এই এরকম একটা কিছু বিষয়ের উপরে পত্রিকা নিয়ে আসবো। চাপ সামলে উঠে করা হচ্ছিল না, এবার সাহস করে করেই ফেলেছিলাম যে দেখা যাক ঠিক আছে পারি কি পারি না। এবং প্রথম সংখ্যাতেই, এবং ভালো করেই জানো যে বর্তমানে অন্য কিছু বলতে চাই না, তবু লোক ঠকিয়ে কাজ করার ইচ্ছে ছিল না, এটুকুই বলতে চাই। আচ্ছা। আমার পত্রিকার লেখকরা সবাই আহ্বান করার পর লেখা দিয়েছেন। আচ্ছা। সেখান সেখান থেকে লেখা নির্বাচিত হয়েছিল এবং প্রথমটাতেই আমি এরকম সাড়া পাবো আশা করিনি। বেশ ভালো সংখ্যা প্রকাশিত হলো শারদীয়ার পর এই বইমেলা সংখ্যা। হ্যাঁ, তো ইচ্ছে আছে এটা বছরে 3টে করে সংখ্যা করার, একটা বইমেলা সংখ্যা, তারপরে নববর্ষ সংখ্যা এবং তারপরে শারদীয়া সংখ্যা। না হলে আর ওই গ্যাপটা মেনটেন করা সম্ভব হবে না, লেখা কালেকশনেরও তো একটা ব্যাপার থাকে। কারণ বিশ্বাস করবে না, বইমেলা সংখ্যার লেখা আহ্বান করার পর 250 লেখা পড়েছে। আচ্ছা। এবং একটা বিষয়ভিত্তিক পত্রিকা, যেখানে তাতে উপন্যাস রয়েছে, দীর্ঘ উপন্যাস। এরকম মানে আমাদের যেহেতু ওইটা নেই, উপন্যাসও পাঠাতে পারো, উপন্যাসিকও পাঠাতে পারো। এবং আমার ওই লেখা বাঁচতে গিয়ে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এত বড় বড় লেখা, এগুলো লেখা রয়েছে এবং খুব শীঘ্রই হয়তো ওটাকেও একটা আমাকে টিম করতে হবে। ফলে এইটাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে বার করতেই হবে। এবং আমাদের সৌজন্য সংখ্যা দেওয়া হয়, মানে যে লেখাই সিলেক্ট হোক না কেন, যত মোটাই পত্রিকা হোক না কেন, যত দামি হোক না কেন, সৌজন্য সংখ্যা অবশ্যই দেওয়া হয়। যেদিন পারবো না হয়তো পত্রিকার সংখ্যা বেরোবে না, এটা হতে পারে, কিন্তু অবশ্যই যা লিখিত লেখা সিলেক্ট হবে। পত্রিকাটা কি মানে বিষয়টা কি থাকছে? বিষয়টা পুরোপুরি হচ্ছে হয় ভৌতিক অলৌকিক কিংবা তর্কবিজ্ঞান, রহস্য, রোমাঞ্চ, এই সমস্ত কিছুর উপরে, সেটা ফিকশন নন ফিকশন যা কিছু হতে পারে। প্রবন্ধ ফিচারও দিতে পারো, উপন্যাস গল্পও দিতে পারো। বিষয়গুলো কি আছে? প্রবন্ধ, গল্প, উপন্যাস। প্রবন্ধ, গল্প, উপন্যাস। ভবিষ্যতে দেখছি যদি কোনো সেরকম উপায় আরো কিছু যোগ করা, বা যদি কমিক্স কিছু বানানো যায় বা এরকম কিছু, যেহেতু পত্রিকাতে এটা প্রচলিত ব্যাপার। কিন্তু লেখার মান সত্যিই খুব ভালো পাই, মানে এবারেও রীতিমতো ভালো পেয়েছি, গতবারেও সুন্দর লেখার মান পেয়েছিলাম। এবং তার মধ্যে থেকে একজনের বই বইমেলায় বেরোবে, মানে ওইখান সঙ্গে আলাপ হয়েছিল। তো লেখক নির্বাচনের ক্ষেত্রে একটা প্রাইমারি একটা তো এইটা খুবই একটা ভালো উদ্যোগ এবং একটা সাড়া পেয়েছি। এবং ওটারও আরেকটা হয়তো চমক থাকবে, কারণ এবছর মানে বইমেলা সংখ্যাতে স্বাভাবিকভাবেই হয়তো লেখার সংখ্যাও বৃদ্ধি পাবে, কারণ এতগুলো পত্রিকার আকার বাড়ছে। পত্রিকার আকারও বাড়বে, পত্রিকার আকার বাড়বে, পত্রিকার ইচ্ছে রয়েছে, যেটা অনেকেরই আগের বারে চাহিদা ছিল, যেহেতু আমরা একদম সেই ডিমাই সাইজের করেছিলাম, ইচ্ছে ছিল এরকম টাইপের করা, কিন্তু অনেকের ইচ্ছে হয়েছিল যেটা দেখে সাধারণত অভ্যস্ত শারদীয়ার ক্ষেত্রে, যে একটু ডবল ক্রাউনের ওরকম সাইজের হলে, তো ওটার হয়তো আকারটাও চেঞ্জ হতে পারে। এছাড়া আর একটা জিনিস আমি খুব বিশেষভাবে ফিল করেছি এই লেখাগুলো নির্বাচন করার সময়, যেটা এখনো পর্যন্ত আমরা অফিসিয়ালি পোস্ট দিইনি, তোমার আমি প্রথম বলছি, যে এই গোটা লেখাগুলোর মধ্যে সব থেকে বেশি যে লেখাটা আসে সেটা স্বাভাবিকভাবেই অনুগল্প বা খুব ছোট গল্প লেখা। এইবার অনেক অনুগল্পই কিন্তু খুব ভালো লেখা, এমন যে খারাপ বা নির্বাচনের যোগ্য না এরকম নয়, কিন্তু কি হয়, যেটা একটা তুমি একটা বড় গল্প পড়ছো কিংবা একটা উপন্যাস পড়ছো, তখন মনে হয় যে ঠিক আছে ছাঁকতে হলে এইটাকে বাদ দিই। ফলে কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে অনুগল্প বা একদম খুব ছোট গল্পগুলোর ক্ষেত্রে একটা ঠিক বিচার করা হচ্ছে না ব্যাপারগুলো, আর যেহেতু সংখ্যায় অনেকটা বেশি আসে, ফলে নির্বাচিত কিছু ইচ্ছে রয়েছে যেটা হয়তো বইমেলায় আসবে,
ওই অনুগল্প এবং ছোট গল্পকে নির্বাচিত করে অলৌকিক আসরের ওই সংখ্যার সঙ্গে আর একটা আলাদা পৃথক কিছু করার, মানে বই আকারে, সেটা বই আকারে বা পত্রিকার পত্রিকা আকারে। আকারেই হোক, মানে ওটা অনুগল্প হিসেবেই ওটাকে করা। কারণ এতগুলো গল্প এবং খুব ভালো ভালো গল্প, এবার বুঝতেই পারছো যে যেহেতু সৌজন্য সংখ্যা দেওয়া হয়, ফলে ওইগুলো তো খুব মানে একটা প্রকাশনীর ক্ষেত্রেও সমস্যা, এবং ওটার থেকে পৃথক করে দিয়ে ওটাকে একটা আলাদা বই বা এরকম অলৌকিকের আসরের ব্যানারের মধ্যেই ওটা থাকবে, সেই হিসেবে ওইটাকে করার একটা ইচ্ছে রয়েছে। এবং হয়তো আগামীতে এই ডিসিশনও নিতে হতেও পারে যে যেহেতু এইরকম টাইপের লেখা পড়ছে তাতে অনুগল্প আলাদাই থাকবে। আচ্ছা, অনুগল্প এর মধ্যে ইনক্লুড করা সম্ভব নয়, কারণ দুটোর সম্পূর্ণ নির্বাচন বা লেখার ধরন পুরোটাই আলাদা। কারণ অনুগল্প এমনই একটা যেটা একদম জাস্ট চমক, তো তার এত কথাও নেই, এত বক্তব্যও নেই, জাস্ট একটা চমক। তো হতেই পারে সেই গল্পটা একটা অন্য মনোগ্রাহিতা তৈরি করে, কিন্তু এদের সঙ্গে কম্পিটিশনে কোথাও গিয়ে যদি এরকম চমক পেয়ে যান পাঠক প্রতি পাতায়, সেটা আলাদা একটা এইটা আগ্রহ তৈরি খুব সমস্যা হচ্ছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এছাড়া যেগুলো বেরিয়েছে, এই খুব রিসেন্টলি বেরোলো একদম, যে সিকিম ও দার্জিলিং এর পার্বত্য উপজাতি লেপচাদের ইতিহাস। এটা সোনালী চন্দ্রের বহুদিনের রিসার্চ প্রজেক্ট। এটা একটা ফিল্ড ওয়ার্ক করে করা, হ্যাঁ, রিসার্চ প্রজেক্ট, এবং এটা বেসিক্যালি ওনার গবেষণার বিষয়। আচ্ছা, তো সেইখান থেকে ইংলিশেই লেখা হয়েছিল যেহেতু গবেষণার বিষয়। তো হঠাৎ করে উনি তখন যোগাযোগ করে তারপরে এটা নিয়ে আলোচনা হয়, এবং আমি নিজে বেসিক্যালি এগুলো নিয়ে খুবই আগ্রহী। কারণ মানে তুমি জানো বছরের বিভিন্ন সময়, মানে একটা সময় থাকি, আমি নিজেই পাহাড়ে থাকি, তো ওখানে হোমস্টেগুলোতে থাকি এই জাতির সঙ্গে। এবং রিসেন্টলি কিছুদিন আগে ঘুরে এসেছি, গ্রামটাই পুরোটাই লেপচাদের গ্রাম। তো যার জন্য এটাতে আমি খুবই আগ্রহী, কারণ সবসময় চেষ্টা করে থাকি যে বিভিন্ন বিষয়ের কাজ যেন থাকে, মানে কখনো কোনোটাকে আমি বাদ রাখি না, সেটা ভাস্কর্য হোক, কিংবা সঙ্গীত হোক, কিংবা নৃত্য হোক, কিংবা কোনো লোক সংস্কৃতি হোক, আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন জিনিসকে নিয়ে আসার। তো এটা খুবই ভালো কাজ, প্রথম মাসটাতে তো ভালো সাড়া পেয়েছি, এবং আমি খুবই আশা রাখছি যে এটা বইমেলাতে খুবই ভালো সাড়া রাখবে। এছাড়া তরুণবাবুর আরেকটি কাজ হলো তরুণ মুখোপাধ্যায়, বঙ্গভঙ্গ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এবং বঙ্গভঙ্গের ওই সময়টা তার ভূমিকাটা নিয়ে করতে চাইলে তো অনেক বড় কাজ করা যায়, কিন্তু ওটা একটা ছোট কাজ, আশা করি পাঠকের ভালো লাগবে এই কাজটা। এটা বিন্দুসাগরের এই বইগুলোর একটা মানে আমরা খুব করি যে এটা কুইক রিডিং এর মতো একটা কাজ করা, এবং সেই আকারটাকেই রাখা হয়, নির্দিষ্ট একটা প্যাটার্ন মেইনটেইন করা হয়। ওই আজকালকার রিলস এর যুগে এই রিডিং স্টাইলটা মানে বইয়ের প্রতি একটা আগ্রহ ফিরিয়ে আনার জন্য খুব একটা বড় ভাবতে পারবে না। মানে এরকম পাঠক পেয়েছি, উনি এসে রীতিমতো বইয়ের বিষয়বস্তুর সঙ্গে প্রশংসা করতে করতে বলছেন, এই যে তুমি বইটা এরকম হ্যান্ডি বানাও, মানে মহিলা অবশ্যই, তিনি বলছেন আমার এই ব্যাগে এটা সুন্দর, আমি নিয়ে ক্যারি করতে পারি। তো এইটা আমার ক্ষেত্রে খুব সুবিধা প্রথম। এবং আরেক বয়স্ক পাঠক পেয়েছিলাম, তিনি এসে বলছেন যে এখন বয়স হয়ে যাওয়ার ফলে রচনাবলী নিয়ে তোমাদের মতো তো আমি তো অতক্ষণ বসে পড়তে পারি না, আমি একটু শুয়ে পড়ি, ফলে ওই মোটা বইটাকে নিয়ে আমি ঠিক হ্যান্ডেল করতে পারি না। এইটা আমার পক্ষে খুব সুবিধা হয়েছে যে এই আকারটা ছোট, এতটা ওয়েটই নয় ব্যাপারটা, এবং তোমার ফন্ট যথেষ্ট বড় থাকে, আমাদের চোখে লাগে না। তো এই জিনিসগুলো আস্তে আস্তে যা হয়, এগুলো কালেক্ট করতে করতেই তখন মনে হয় যে এরকম বানাই, ফলে এই নির্দিষ্ট প্যাটার্নটা এখন চলে এসেছে। এছাড়া বেরিয়েছে প্রেমাঙ্কুর আতর্থিক নির্বাক যুগের ছায়ালোকের কথা। মহাস্তবীর জাতক আমি ইচ্ছে করেই যাইনি, কারণ মানে খেয়াল করেই দেখে থাকবে যে আমরা সাধারণত অন্য দিকটার কাজটা বেশি, সেটাই। ফলে এইটা প্রেমাঙ্কুর আতর্থী একটা সময় তো নির্বাক যুগ থেকেই উনি চিত্র পরিচালক হিসেবেও প্রচুর নাম ছিল সেই সময়টায়, এবং একটা অত্যন্ত ব্যতিক্রমী কাজ। সেই সময়কার তার স্মৃতিকথা, সিনেমার পুরো সময়টা যখন আস্তে আস্তে উত্থান ঘটছে, এবং বাঙালির একটা আলাদা রকমের ভূমিকা সেই অবস্থান থেকে এবং দীর্ঘ সময় পর্যন্ত ছিল, ফলে আশা করি এই স্মৃতিচারণটাও মানুষের যাদের কাছে স্মৃতিচারণ ওই যুগটা, ওই যুগটা, এবং এটা মানে পুনঃপ্রকাশিত হলো, প্রকাশিত ছিল একটা সময়, অবশ্যই প্রকাশিত ছিল। ফলে আমার মনে হয় যাদের সংগ্রহ নেই তারা নতুন করে যদি জানতে চান, এবং এটা খুব ভালো তাদের একটা কাজ দেবে। এই একটা জায়গাতে ল্যাকিং ছিল, মানে আমি এটা ভাবছিলাম সিনেমা কিছু একটা, বিন্দুসাগর কিছু ছিল না। তো সেই জায়গা থেকে প্রথমে তো সিনেমা নবিকের ব্যাপারটা হলো, মানে হয়ে যায় যখন হচ্ছে না তখন, আর যখন হচ্ছে তখন হচ্ছে। সিনেমা নবিকের 4টে সংখ্যা হয়ে যাচ্ছে, নির্বাক যুগের ছায়ালোকের হচ্ছে,
এর সঙ্গে আরো দুটো বই একদম বইমেলাতেই আসছে, সেই দুটো সিনেমা কেন্দ্রিক। আচ্ছা একটি হচ্ছে পিনাকি রঞ্জন পালের রূপালী পর্দার ইতিহাস, আচ্ছা। ছায়া থেকে কিংবদন্তি, এরকম একটি বিষয়বস্তু। এটা কোন কোন পিরিয়ডটাকে ধরা হচ্ছে? এইটাই মজা, কন্টেন্টটা মানুষকে সত্যিই মজা দেবে। আচ্ছা কারণ প্রায় 37-38টা মতো চ্যাপ্টার রয়েছে, কন্টেন্ট রয়েছে। আচ্ছা তাতে একেবারে সেই বিশ্বের প্রথম সিনেমাও রয়েছে, হান্টারওয়ালি নাদিয়াও রয়েছে, আচ্ছা অন্যদিকে গুরুদত্ত রয়েছে, কিংবা উত্তম কুমারও রয়েছে, হালকা স্মৃতি মুখার্জিও রয়েছেন। আচ্ছা বিভিন্ন রকমের টপিক একসঙ্গে মিশিয়ে এই জিনিসটাকে করা হয়েছে। মানে প্রাথমিক অবস্থান থেকে বর্তমান অবস্থান পর্যন্ত যে জিনিসগুলোকে বা যাদেরকে ছুঁয়ে দেখাটা অনেক বেশি দরকার, তো এই রকম ভাবে এটাকে সাজানো হয়েছে, খুব ভালো। মানে এটা কি মানে কোনো সংকলন না? না, একক লেখা, কিন্তু টপিক গুলোর নির্বাচনটা খুব সুন্দর ছিল এবং খুবই ভালো ছিল। উনি পাণ্ডুলিপি পাঠানোর পর আমার সত্যি ওটা খুব পছন্দ হয়েছিল। মানে স্বাভাবিকভাবে উনি থ্রিলার গল্পও পাঠিয়েছেন, ভৌতিক গল্পও পাঠিয়েছেন, কিন্তু আমার এটা পছন্দ হয়েছে বেশি। আচ্ছা আচ্ছা, মানে এই লেখকের 3টে পাণ্ডুলিপি এসেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওইটার থেকে আমি এইটাকে অবশ্যই চুজ করেছিলাম এবং খুব শীঘ্রই প্রচ্ছদ উন্মোচনও হবে, ওটা একেবারে বইমেলাতেই আসবে। আর একটা সিনেমা কেন্দ্রিক আসছে, সেটা সিনেমা এবং সাহিত্যের মেলবন্ধন। বিজিত ঘোষ আরেক প্রফেসর, তো ওনার বইও আমরা করে থাকি। বিজিত ঘোষের 2টি বই আসছে, যার মধ্যে একটি বেসিক্যালি এই লেখাগুলো ছিল ওনার কোনো একটা সময় টেক্সট ওরিয়েন্টেড লেখা। টেক্সট ওরিয়েন্টেড লেখাগুলোতেও যে ছোট প্রবন্ধ আকারের লেখাগুলো থাকে, মানে কলেজ ইউনিভার্সিটির পঠনের মতোই সেগুলো। আবার অন্যদিকে পাঠক যদি এমনিও পড়তে চায় সেই হিসেবে তো পড়তে পারেন। সেইখান থেকেই নির্বাচন করে আর একটা ওনার নতুন সিরিজ শুরু হচ্ছে, এটা সাহিত্য সমাচার সিরিজ। আচ্ছা, তো এই সাহিত্য সমাচার সিরিজের 2টি বই একসঙ্গে আসছে। একটি, প্রথমটা হচ্ছে গল্প বলিয়ে রবীন্দ্রনাথ, বইমেলাতেই আসবে। মানে ছোট গল্পকার রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এই পুরোটাই পড়া। আচ্ছা। আর দ্বিতীয়টা হচ্ছে ছায়াছবিতে ছোট গল্প। আচ্ছা, এই ছায়াছবিতে ছোট গল্প হচ্ছে ছোট গল্প কতটা সিনেমাতে ব্যবহার হয়েছে। হ্যাঁ, প্রবন্ধ সংকলন। যার প্রথম এই ছায়াছবিতে ছোট গল্প প্রথম উপন্যাসটাই হচ্ছে এই সিনেমার শতবর্ষের মধ্যে ছোট গল্প কতটা প্রভাব ফেলেছে সিনেমাতে। আচ্ছা, এবং বর্তমানে হয়তো কমে গেলেও একটা সময় তো ভীষণ পরিমাণে গল্প কেন্দ্রিকই হয়েছে। মানে নামি নামি তখনকার সাহিত্যিকদের গল্প হচ্ছে সিনেমাতে রূপান্তরিত হয়েছে, ফলে ওই জায়গাটা রয়েছে। এছাড়া আরো 2জন মানুষকে ওটাতে কভার করা হয়েছে, তপন সিনহা এবং সত্যজিৎ রায়। তো এইটা মিলিয়ে ওনার এই সাহিত্য সমাচার সিরিজের 2টো দিয়ে শুরু হচ্ছে। মানে সিনেমা কেন্দ্রিক 3টে বই একসঙ্গে আসছে। আরেকটি বাঙালিকে ফিরিয়ে আনা হয়েছে। মানে আমি যখন ঘাঁটলাম মানুষটাকে নিয়ে, তো অবাক হয়ে গেছি যে কোথায় কোথায় কি কি বাঙালি যে একটা সময় আমাদের ছিলেন। রামনাথ বিশ্বাস, ভূপর্যটক রামনাথ বিশ্বাস, তার দ্বিচক্রে কোরিয়া ভ্রমণ, ওটা অলরেডি প্রকাশিত, বইমেলাতে থাকবে, কিছুদিন আগে প্রকাশ পেয়েছে। তো প্রায় 1940-এর দশক, যখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় কোরিয়ায় গেছেন। মানে অদ্ভুত একটা অর্থ, এবং সাইকেলে এবং সব থেকে বড় কথা, এবং অদ্ভুত সামাজিক পরিস্থিতি, এখানকার সামাজিক পরিস্থিতি। কারণ ভারত নিজেই তখন হচ্ছে উপনিবেশে রয়েছে, সেখানে পরোক্ষভাবে বিশ্বযুদ্ধে হচ্ছে যুক্ত হয়ে রয়েছে। সেই অবস্থার কোরিয়া, মানে মানুষ মেলাতেই পারবে না এখনকার কোরিয়ার সঙ্গে। পুরো অন্য রকমের একটা দুনিয়া। এবং অদ্ভুতভাবে সেখানে এসে উনি যখন এই জিনিসপত্রগুলো লিখছেন, এই মানুষটা কোনো প্রকাশক পাননি। আচ্ছা, একটু বলে, মানে তো প্রকাশ হয়েছে না, মানে রামনাথ বিশ্বাসের এত যে ভূপর্যটনের উপরে বইগুলো ছিল, আফ্রিকা, অন্ধকারের আফ্রিকা, কিংবা চীনের ওপরে রয়েছে, আরব বেদুইনের ওপরে রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, এই সময় কোনো প্রকাশকই পাওয়া যায়নি তার। তিনি নিজেই একটি প্রকাশন সংস্থার মতো করে নিয়েছিলেন, নিজের বই নিজেই উনি প্রকাশ করতেন। তো সেইটা থেকেই হচ্ছে রামনাথের বিশ্বাসের আরো কিছু কাজ হয়তো আগামীতে নিয়ে আসার ইচ্ছা রয়েছে। আপাতত এইটা খুব আমার ইউনিক লেগেছিল, যে একদম দ্বিচক্রে কোরিয়া ভ্রমণ, তাও আবার ওই সময় গিয়ে মানুষের খারাপ লাগবে না, এইটুকু বলতে পারি। যে যারা ভ্রমণ প্রেমী, শুধু ভ্রমণ প্রেমী না, ওই সময়টাকে অদ্ভুত রোমাঞ্চও পাবে এই বর্ণনাটার মধ্যে। মানে একটা অদ্ভুত, এবং ইতিহাসও এটা, যে একদম 40-এর দশকের কোরিয়াকে ওই সময়কার একটা ঐতিহাসিক দলিল। হ্যাঁ, একদম চোখের সামনে উনি কোরিয়াকে দেখছেন এবং সেই বর্ণনাটা দিচ্ছেন সেই সময়কার, এই গোটা যাত্রাপথটা। তো এটা অদ্ভুত রকমের একটা ইতিহাস, ভ্রমণ, রোমাঞ্চ, যেটা ফিল করতে চাইবে তুমি এটার মধ্যে থেকে পেতে পারো। খুবই ভালো কাজ হবে। আরেকটা জিনিস হচ্ছে,
125 বছর পূর্তি বেসিক্যালি এবছর আসামে বিবেকানন্দের জন্ম। আচ্ছা। ওনার এই ভ্রমণকালে আসামে খুব কম দিনে উনি ছিলেন আর কি, বেসিক্যালি পূর্ববঙ্গ এবং আসাম একসঙ্গেই ভ্রমণ করতে গেছিলেন। তো ওই সময় ভ্রমণকালের জাস্ট স্বল্প কিছু অভিজ্ঞতাই রয়েছে এবং একটি মাত্র ছবি পাওয়া যায়। 2-3টে অধিবেশনই করেছিলেন, তারপরে কামরূপ চলে যান, মায়ের সঙ্গে গিয়েছিলেন, আবার ওখান থেকে চলে আসেন। পদ্মনাথ ভট্টাচার্যর একটি লেখা রয়েছে রামকৃষ্ণ এবং বিবেকানন্দ প্রসঙ্গ, এই নিয়ে পড়া লেখা রয়েছে। সেখান থেকে নির্দিষ্ট কিছু অংশ নেওয়া হয়েছে, যেটা সেই সময় উনি বিবেকানন্দর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কথাবার্তা হয়েছিল, ওনার অধিবেশন অ্যাটেন্ড করেছিলেন, এই গোটাটা উনি লিপিবদ্ধ করেছিলেন সেই সময়। আচ্ছা। সেইটাকেই একটা ছোট আকারে করে পদ্মনাথ ভট্টাচার্যের আসামে বিবেকানন্দ। এবং এইটুকু বলে রাখি, মানে এখানে পদ্মনাথের দৃষ্টিভঙ্গি কিন্তু সমালোচক। আচ্ছা, সবসময় প্রেস করছেন তা নয়, কোনো সময় প্রেস করছেন। আচ্ছা, উনি করছেনই না প্রেস, আচ্ছা, মানে উনি একদম তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করছেন বিবেকানন্দকে। আচ্ছা। ফলে লেখাটার একটা অন্য আঙ্গিক রয়েছে। হয়তো অসম্মান কখনোই করছেন না তিনি, সেই স্পর্ধা কখনোই রাখেন না, মানে কিন্তু এইটুকু রয়েছে যে একদম সমালোচকের দৃষ্টিভঙ্গিতে বিবেকানন্দকে দেখছেন। আসামেও পালিত হয়েছে, মানে হচ্ছেও এবং সারা বছর ধরে হবেও হয়তো 125 বছরের পূর্তি বিবেকানন্দের। তো এই ছোট্ট বই, যা 100 টাকা দাম, একদম ছোট্ট বই একটা করা হয়েছে। এবং আরেকটা জিনিস তো জানোই যে আমাদের যত ছোট বই হোক হার্ডবাউন্ডই করা হয়, পেপার ব্যাগ আর এখন করা হয় না প্রায় বলতে গেলে। ফলে এটাও মানুষের উপযোগী একটা কাজ হবে বলে আমার মনে হয়, এটাও বই মেলায় অ্যাভেলেবেল থাকবে। আরেকটা বলতে পারি, একসঙ্গে 3টে বই বলে দিই কারণ একই লেখকের বই। শশীভূষণ দাশগুপ্তের 3টে রবীন্দ্রকেন্দ্রিক প্রবন্ধকে, মানে দীর্ঘ প্রবন্ধকে বই আকারে নিয়ে আসা হয়েছে। রবীন্দ্রনাথের শিল্পবোধ, রবীন্দ্রনাথের রচনা সাহিত্য, রবীন্দ্রনাথের বৈষ্ণবতা। আচ্ছা। তো 3টেই এই কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, এটাও বই মেলায় অ্যাভেলেবেল থাকবে। কারণ আমাদের বই মেলাতে ভূত থাকবে এবং রবীন্দ্রনাথও থাকবে, এটা খুব স্বাভাবিক, কারণ সেই আর মানে বলতে গেলে রূপম ইসলামের ভূত তিলোত্তমার মতো বোধহয় আমরা ভূত রবীন্দ্রনাথ হয়ে গেছি এখন। তো এইরকম ব্যাপার হয়ে গেছে, দুটো একসঙ্গে মেনটেন করেই করা হচ্ছে। খুব অসাধারণ একটা কাজ হলো, মানে আমার নিজে এটা কাজটা করে খুব ভালো লেগেছে এই প্রজেক্টটা। সেটা হচ্ছে সতীদাহর উপরে যে বইটি আমাদের রিসেন্টলি বেরোলো। এটা সমাজে, শাস্ত্রে, সাহিত্যে এবং সিনেমা বিভিন্ন দৃষ্টিভঙ্গি, মানে সেই সময়ের সামাজিক দৃষ্টিভঙ্গি, পুরাণের দৃষ্টিভঙ্গি, শাস্ত্রের দৃষ্টিভঙ্গি, নাটক, থিয়েটার, সিনেমা, মনস্তত্ত্ব, ইভেন মানে মনস্তাত্ত্বিক পর্যালোচনাও রয়েছে, সাইকোলজিক্যাল দিক থেকেও যদি এটার কি প্রভাব পড়ে সেটাও রয়েছে। তো একেবারে প্রিমিটিভ যুগ থেকে একদম পোস্ট মডার্নিজম পর্যন্ত যে অবস্থানটার মধ্যে দিয়ে সতীদাহ বিচরণ করেছে, এই গোটাটাকে তুলে 20টা প্রবন্ধ এর মধ্যে যুক্ত হয়েছে এবং 20 জন আলাদা আলাদা লেখক। অবশ্যই এরা অবশ্যই এই প্রত্যেকটা লেখক কেউ না কেউ হয় গবেষক, কেউ অধ্যাপক, এবং পুরো জিনিসটাই লেখা হয়েছে যেরকম রিসার্চের নিয়ম মেনে লেখা হয়, থিসিস পেপার যেভাবে লেখা হয় সেইভাবেই এটাকে মেনে লেখা হয়েছে 20টা প্রবন্ধ। শিউরির অশেষ গাঙ্গুলি আমার সঙ্গে রয়েছে সম্পাদনা একসাথে, বেসিক্যালি ওই এগুলোকে যুক্ত সংগ্রহ করেছিল, সংগ্রহ করে এক জায়গায় করে আমাকে পাঠিয়েছিল যে দাদা দেখুন এটা যদি করা যায়। তো সেইটাকে করে এবং খুব ভালো কাজ হয়েছে। আমিও চেষ্টা করেছি যতটা ওটাকে সাজানো যায় সেইভাবে সাজিয়ে প্রকাশিত বই। এটাও প্রকাশিত বই, এটাও প্রকাশিত এই মাসখানেকের মধ্যেই প্রকাশিত হয়েছে। এটাও বই মেলায় থাকবে, আশা করছি এটা খুব ভালো সারা পাওয়া যাবে। এবং লাস্ট প্রকাশিত বই হচ্ছে মেয়েটি সব জানতো। এটাও একটা মনস্তাত্ত্বিক থ্রিলার, দুটো উপন্যাস এক জায়গায় রয়েছে। সুশোভন মিস্ত্রি এই বইয়ের লেখক, ওনার গত বইমেলা তো অন্য প্রকাশনী থেকে বই বেরিয়েছিল, তো তারপরে উনি যোগাযোগ করেছিলেন যে আপনাদের স্টল দেখলাম এরকম কাজ থেকে খুব ভালো লাগছে। তারপরে ওই বইমেলা থেকে কথা হতে হতে এখন এই বইমেলা এসে গেছে, যা হয় আর কি আমাদের মধ্যে। তো সেইটা হয়ে আলটিমেটলি পড়া গেছে, বইটা খুবই ভালো লাগবে মানুষের, মানে আমরা যেরকম থ্রিলার পড়ে অভ্যস্ত ওই রকম হয়তো নয়, কিন্তু অন্যরকম একটু যদি এসেন্স কেউ পেতে চান, যেখানে মনস্তত্ত্বও রয়েছে, যেখানে আবার একটু ভৌতিক এলিমেন্টও রয়েছে, একটু ক্রাইম সিকোয়েন্সও রয়েছে, তো দুটো উপন্যাসের মধ্যে দিয়ে সেই দুটোকেই একসঙ্গে মানুষ এই ফ্লেভারটা পেতে পারে। এরপরে যে বইগুলো পড়বো এই বইগুলো সবকটাই আসছে মানে একদম বই মেলাতে, এগুলো প্রকাশিত আর এইগুলো একদম প্রকাশিত নয়।
সৌরভ মাইতির দুটো ভৌতিক বই বেরোচ্ছে। আচ্ছা একটা বিষ্ণুদার দশাবতার, একটা প্রেত চতুর্দশী। আচ্ছা এই দুটো বইয়েরই বর্তমানে প্রি বুকিং চলছে। এইটাকে হয়তো আমাকে একটু অ্যাভেলেবেল করে দিতে হবে বইমেলার আগে। বিষ্ণুদার দশাবতার বেসিক্যালি হচ্ছে অনেকটা ওই গল্প বলিয়ে তারিণীপুরো যেরকম ছিলেন আমাদের ওই ক্যারেক্টারটাকেই আর কি অনুপ্রেরণা রেখে বিষ্ণুদা বলেও একটা ক্যারেক্টার বানিয়েছেন। সে তার লাইফের ওই গল্পর মধ্যে 10টা ঘটনাতে যার যা অবতার ছিল সেই অনুযায়ী মিলিয়ে ওটা বিষ্ণুদার 10 অবতার সিরিজের প্রথম বই। আগামীতে হয়তো অন্য রকমের আরো কিছু আসবে, সিরিজ হিসেবে পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ যেরকম হয়। আর এর সঙ্গে হচ্ছে প্রেত চতুর্দশী, একদমই 14টা নিপাট ভৌতিক ছোট গল্প বিভিন্ন ফ্লেভারে। আশা করি পাশবে মানে এটা খারাপ লাগবে না। ওনার ডেবিউ বই হিসাবে না, গত বছর ওনার বেরিয়েছিল প্রেত পঞ্চবিংশতি। আচ্ছা আচ্ছা প্রেত পঞ্চবিংশতির পর এবারে প্রেত চতুর্দশী। তো এইটাও প্রেত পঞ্চবিংশতিও খুব খারাপ যে সাড়া পাওয়া গেছিল তা না, প্রেত পঞ্চবিংশতিও আশা রাখছি খারাপ হবে না। কারণ একদম ছোট ছোট গল্প তো মানুষের অত বসে যে এত ধৈর্য নিয়ে পড়ছি সেরকমও নয়। ফলে এটাও 14টা গল্প রয়েছে, বিষ্ণুদার দশাবতারও 10টা গল্প রয়েছে, দুটো একসঙ্গে ওনার বেরোচ্ছে। এছাড়া প্রেত পঞ্চবিংশতি তো অ্যাভেলেবেল থাকবে, তিনটে বই একসাথেই থাকবে। আচ্ছা, সৈকত চাকি এবং প্রীতম ভট্টাচার্য এই দুজন নবাগত, এই দুজনেই একসঙ্গে তিনটে 6টা গল্প নিয়ে একটা বই করছেন। সেই বইটার নাম হচ্ছে অভূত। খুব শীঘ্রই প্রচ্ছদ আসছে। মানে এটা একটু টুইস্ট হচ্ছে যে এখানে ভৌতিক আবহাওয়া রয়েছে, ভয়াল ব্যাপার সমস্ত কিছুই রয়েছে, কিন্তু শেষে কোথাও ভূত নেই। আচ্ছা, এতে কোথাও ভূত নেই। মানে ওনারা চাননি যে কোনো গল্প এরকম থাকুক যেটাতে ভূত থাকবে এরকম কোনো ব্যাপার, কিন্তু সমস্ত আবহাওয়া রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু এখানে কোথাও ভূত নেই। তার কোথাও বিশ্লেষণ হয়তো খুব স্বাভাবিক মানে নর্মাল জিনিসই, কিন্তু মানে আমরা সাধারণত একটা মিসির আলীকে যেরকম ইনভেস্টিগেশন করতে দেখতাম একটা সময় যে ভৌতিক আবহাওয়া রয়েছে, সবকিছুই রয়েছে, কিন্তু হয়তো ভূত নেই সেখানে। এখানেও গল্পগুলো সেই রকম, যেখানে কোথাও ভূত নেই কিন্তু সবকিছুই সেই এলিমেন্টটা ওখানে রয়েছে, ওই জন্যই অভূত। আচ্ছা, এছাড়া একটা ইংলিশ বই বেরোচ্ছে, ইনিও উমেন অ্যান্ড ডেভেলপমেন্ট, বায়োলজি অ্যান্ড বিয়ন্ড। এটাও হচ্ছে সাধারণত মহিলাদের যে মানে খুব বিষয়বস্তুটা সম্বন্ধে যে আমি বলতে পারবো তা না, কাজটা করেছি কারণ একটা অন্য রকমের ইউনিকনেস কাজ করেছে, রিসার্চ ওরিয়েন্টেড কাজ, যে মহিলাদের সাধারণত বায়োলজি থেকে আরম্ভ করে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানের ওপরে যে ডেভেলপমেন্টগুলো প্রাক অবস্থা থেকে এখন অবস্থান পর্যন্ত চলছে, সেই অনুযায়ী একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ। এবং মাঝে মাঝে আমাদের অল্প স্বল্প কিছু ইংলিশ বেরোয়, সেটাও জানো, তো তার মধ্যে থেকে এটাও বেরোচ্ছে। ইনিও নবাগতা, একদমই প্রেসিডেন্সি পাস আউট, খুব খারাপ লেখা হয়তো হবে না। আমি বলেছিলাম বাংলায়, বলবো না আমি বাংলায় লিখিনি, ইংলিশেই লিখেছি। তাই বললাম পরে যদি দেখুন, যদি বাংলা পড়া যায় খুব ভালো হয়, তাহলে আপাতত ইংলিশেই আসছে, পরে হয়তো ওটা বাংলা হবে। আচ্ছা, তরুণ মুখোপাধ্যায়ের আরো 2টি বই আসছে, বেসিক্যালি অনেক দিনের প্রজেক্ট, চেষ্টা করে এত তাড়াতাড়ি করা হয়ে সম্ভব হয়ে ওঠেনি। একটি প্রসঙ্গ তারাশঙ্কর, আর একটি নির্জন নক্ষত্র জীবনানন্দ। দুজনেরই 125কে স্মরণে রেখে, দুটো একটু দেরি হয়ে গেছে, কিন্তু এই দুটোকে মাথায় রেখে আনা হচ্ছে। বিশেষ করে নির্জন নক্ষত্র জীবনানন্দ মানুষের অন্য রকমের ভালোবাসার জায়গা রাখবে এটুকু বলতে পারি, কারণ অদ্ভুত অদ্ভুত জায়গাকে ওখানে কভার করা হয়েছে। মানে জীবনানন্দের স্বপ্ন, জীবনানন্দ ও কাক, কিংবা জীবনানন্দের দাম্পত্য, অসুখী দাম্পত্য, এই অদ্ভুত অদ্ভুত জায়গাকে, মানে শুধু যে তার সাহিত্যিক অবস্থানটাকে নিয়ে করা কাজ করা হয়েছে তা নয়, ব্যক্তিগত পরিসরে অদ্ভুত জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে, এবং নরকের সঙ্গে, কনসেপ্টের সঙ্গে, দান্তের সঙ্গে মিলিয়ে দিয়ে বিভিন্ন জিনিস নিয়ে ওরা অসাধারণ কাজ করেছেন তরুণবাবু। এবং আমার মনে হয় যে জীবনানন্দ মানুষের অন্য রকমের একটা ভালোবাসার জায়গা তৈরি করবে। একই রকম ভাবে তারাশঙ্করটিও শুধু সাহিত্যিক নয়, তার সঙ্গে ব্যক্তি তারাশঙ্কর এবং অন্যান্য বিভিন্ন রকমের জিনিসকে এক জায়গায় করে এই দুটো বই অদ্ভুত একটা জায়গা তৈরি করবে বলে আমার মনে হয়। আচ্ছা, এর অনেকদিন আগে আমাদের বেরিয়েছিল অবনীন্দ্রনাথের বিশ্ববিদ্যা সংগ্রহের একটি বই, ভারত শিল্পের মূর্তি, তারই আরেকটি বিখ্যাত বই যেটা ভারত শিল্পের সরঙ্গ, সেটি এবছর বই মেলায় আসছে। তো
তো ও অনেকদিন একা ছিল, আরেকটা চলে এলো। এবং আরেকটিও হয়তো অনেক পাঠকই জানেন না যে ভারতশিল্পের মূর্তির ইংলিশটাও আমাদের কাছে পাওয়া যায়, মানে সাম নোটস অন ইন্ডিয়ান আর্টিস্টিক অ্যানাটমি। বেসিক্যালি একটা জায়গাতেই এটার ইউনিকনেস, এটার অনুবাদটা সুকুমার রায় করেছিলেন, বাংলা অনুবাদ, ইংলিশ ইংলিশ অনুবাদ। অনুবাদ। আচ্ছা, বাংলায় মূর্তি, বাংলায় ভারতশিল্পের মূর্তি, আচ্ছা, এর ইংলিশ অনুবাদটা আচ্ছা, সুকুমার রায়ের করা, আচ্ছা, যে সাম নোটস অন ইন্ডিয়ান আর্টিস্টিক অ্যানাটমি। ফলে এই দুটো বই আমাদের কাছে অ্যাভেলেবেল, দুটোই পাওয়া যায়। আর তার সঙ্গে যুক্ত হচ্ছে এই নতুন ভারতশিল্পের সরঙ্গ, এটা বইমেলাতে আসছে একদম নতুন। যারা সমঝদার মানুষ তাদের জন্য আর আলাদা করে আমি ভারতশিল্পের সরঙ্গের বর্ণনা দিলাম না। রূপলী পর্দার ইতিহাস বলে দিয়েছি, গল্প বলিয়ে বলেছি, ছায়াছবি বললাম, অলৌকিক আচর বলে দিয়েছি। আচ্ছা, প্রত্যেক বছর আমাদের একটি, মানে আমরা এখানে যেখানে বসে আছি তারা এক ব্যক্তি দূরেই উনি থাকেন, আমার অত্যন্ত প্রিয় দিদি, তার একটা করে রেসিপির বই আমি বার করি প্রত্যেক বছরই। তো শর্মিষ্ঠা দে, মাস্টার শেফ শর্মিষ্ঠা দে, ওনার আরেকটা এবছর বেরোচ্ছে, এটা ভিয়েতনামিজ কুইজিনের ওপরে হচ্ছে। আচ্ছা, পুরোটাই ভিয়েতনামিজ রান্নার ওপরে, এরকম 75টা রেসিপি ওর মধ্যে থাকবে। রসমালাই ভিয়েতনাম একটা নাম হয়েছে। এর আগে দিদির বেরিয়েছে ইলিশ বিলাস বেরিয়েছে, পুরোটাই ইলিশের রেসিপির ওপরে। এছাড়া রানীদের রান্নাঘর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, শর্মিষ্ঠার 100 রেসিপি। আর গত বছর বইমেলায় বেরিয়েছিল দাওয়াত, এটা পুরোটাই তুমি বলতে পারো লেবানিজ ওই টাইপের রেসিপির ওপরে ওই জিনিসটাকে করা, মানে মিডল ইস্টের রেসিপির ওপরে করা। এবং দাওয়াত খুব ভালো সাড়া পেয়েছিলাম, দাওয়াতের সাড়া ভালো পাওয়ার পর এবছরে পুরোটাই ভিয়েতনাম। আগের বইগুলো থাকছে, আগের বইগুলো সম্ভবত দাওয়াত থাকছে, বাকিগুলো আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, কারণ এরকম অনেক বই রয়েছে যেগুলো আমি রিপ্রিন্ট করে আর ফিরিয়ে আনতে পারিনি এই বইমেলায়, কারণ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম অনেক বই আমি নিয়ে আসতে পারিনি। কিছু অ্যাভেলেবেল থাকবে, কিছু অ্যাভেলেবেল পরে আবার হয়ে যাবে। এইটা অ্যাভেলেবেল থাকবে, রসনাই ভিয়েতনাম থাকছে, দাওয়াত থাকবে। আর নবদুর্গাকে নিয়ে একটা ছোট কাজ হচ্ছে, এও খুব একদম বাচ্চা মেয়ে কাজ করে, যে তো মহিষ মর্দিনীর ওপরে আমাদের একটা বই আছে, এটা ওরই কাজ ছিল। তো তারপরেই এটা রিসেন্ট ওর নতুন দ্বিতীয় বই হবে, এটা নবদুর্গাকে নিয়ে একটা কাজ, ছোট কাজ, খুব বেশি বড় নয়, কিন্তু ইনফরমেশন যেটুকু জানার জন্য মানুষের কাজে লাগবে বলে এটা মনে করি। আচ্ছা, আর একটা কাজ আসছে, সেটা ডক্টর নৃপেন মিত্রর এই দেশ সেই সময় ও সেই দেশ এই সময়। বেসিক্যালি এই দেশ সেই সময়তে 4টে উপন্যাস নিয়ে এটা আগে প্রকাশিত হয়েছিল বর্ধমান। এটা উপন্যাস, মানে 4টে উপন্যাস নিয়ে, বর্তমানে হচ্ছে এটা 8টা উপন্যাসের সংকলন। আচ্ছা, সেই কারণেই এই দেশ সেই সময় ও সেই দেশ এই সময় এই নামটা। তাহলে এটা বেশ বড় আকারের বই হবে। এটা একটা বড় আকারের বই, এটা প্রায় ধরো ডিমাই সাইজের, প্রায় 300 পাতার কাছাকাছি হবে। কাজটা করে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিল, এবং আমি প্রচ্ছদের ক্ষেত্রেও কোনো লুকোছাপা করি। আমি একটা জায়গাতেই এখানে বলতে পারি জিনিসটা, যে ওপার বাংলা এবং এপার বাংলায় যে মানে এই যে দেশভাগ থেকে আরম্ভ করে বিভিন্ন অবস্থান একটা সময় গিয়ে গেছে, আমি চাই না এমন কিছু বক্তব্য রাখতে যে বক্তব্যটা অন্যরকম মানে দাঁড়ায়, তবু এইটুকু বলতে পারি, যারা মানুষ হারিয়েছেন বা যারা, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, এবং তার যে অবস্থানটা ওইখানে দাঁড়িয়ে হয়েছে, এবং অদ্ভুতভাবে তিনি সেইগুলোকে টেনে নিয়ে এমন জায়গায় নিয়ে গেছেন যে বর্তমান সময়ে দাঁড়িয়েও সেটা চেঞ্জ হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা এমন নয় যে ওই দেশ বা এই দেশ, এখানকারই কোনো মানুষ হয়তো আমেরিকাতে রয়েছেন, সেখানে একই জিনিসই রয়েছে, একই অবস্থান রয়েছে, একই জিনিস ফেস করতে। এবং এই গোটাটা কথোপকথনের আকারে, মানে সেই সময়কার অবস্থান থেকে, মানে তিনি 71-এর আগের অবস্থানের কোনো উপন্যাসের পটভূমি রেখেছেন, কিংবা 71-এর সময়কালের রেখেছেন, কোনো সময়টা রেখেছেন যেই সময় বাংলাদেশের ক্রিকেট টিমের উত্থান হচ্ছে, আবার কোনো সময় রেখেছেন বর্তমান সময়, যেই সময় হয়তো সেটা হচ্ছে আমেরিকাতে কোনো একটা গল্প, কিন্তু ওপার বাংলার মানুষ। আচ্ছা, ওপার বাংলার মানুষটা কনস্ট্যান্ট, হ্যাঁ, এটাও রয়েছে, এবং এখানের সঙ্গেও একটা কানেকশন রয়েছে। এবং একটা জিনিস হয়তো খুব কম দেখে থাকবে তুহিনদা, যেটা একটা অন্য দেশে একটা এই যে অবস্থান চলছে, এবং সেই অবস্থান দীর্ঘ বহু বছর ধরে, বহু প্রজন্ম ধরে চলছে, সাহিত্যিকরা খুব বেশি লেখেননি, কিন্তু
দেশভাগকে যতটা হুম হুম প্রাধান্য দেওয়া হয়েছে কিংবা হুম। অন্যান্য মুভমেন্টকে যতটা প্রাধান্য দেওয়া হয়েছে, হুম হুম মানুষ যে এতটা কষ্ট রয়েছে, নির্দিষ্ট শ্রেণী কতটা কষ্টে রয়েছে এবং তাদের যে কি বিভৎসতা ফেস করতে হচ্ছে, হুম হুম। সেগুলো নিয়ে হয়তো কলম অতটাও সরব নয়, তিনি সরব। আচ্ছা। ফলে কাজটা করে আমার নিজেরই খুব ভালো লেগেছিল। খুব শীঘ্রই প্রচ্ছদ আসবে এবং আমি বললাম না, আমি প্রচ্ছদেও কোনো লুকোচাপা করিনি। এটা কেন বললে? সেটা প্রচ্ছদ দিলে বুঝতে পারবে। প্রচ্ছদ দিলে বোঝা যাবে। ঠিক আছে, একটা সাসপেন্স থাকলো পাঠকদের জন্য। আচ্ছা, এটা হলো। আচ্ছা, আরেকটা কাজ আসছে, এটাও রিসার্চ ওরিয়েন্টেড কাজ। হিরোশিমা নাগাসাকির 80 বছর পূর্ণ হলো, ওই দুঃখজনক একটি ঘটনা, সেইটার উপরেও একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ আসছে হিরোশিমা নাগাসাকিকে নিয়ে। আচ্ছা। তাতে ইতিহাসও থাকছে এবং যিনি গেছিলেন নার্গিস পারভিন লিখেছেন এই লেখাটি। এটারও ভূমিকা করেছেন অধ্যাপক মলয়রক্ষিত এবং এই উনি ব্যক্তিগতভাবে জাপান গেছিলেন, গিয়ে ওখানে ঘুরে যারা এখন সার্ভাইভাল রয়েছে সেই সময়কার ওই মানে আতঙ্কটাকে নিয়ে বা সেটার ক্ষয়ক্ষতি নিজেদের চেহারায় বহন করে রয়েছে এরকম বহু মানুষের ইন্টারভিউ ওটাতে রয়েছে। আচ্ছা। এছাড়া ওখানকার বিভিন্ন যে মেমোরিয়াল হয়েছে বা সেই সময়কার অবস্থানের সমস্তটাই একটা ইতিহাস এবং বর্তমানের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে এটা করা। আমি জানি খুব বেশি হয়তো পাঠক মনোগ্রাহিতা এটা আশা করবে না, কিন্তু যারা ভালোবাসেন, যারা হয়তো ইতিহাস ভালোবাসেন বা সেই সময়টাকে জানতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে হয়তো এটা একটা ইউনিক কাজ হবে। তারা এটা খুবই অন্যরকম ভাবে এটাকে দেখবে। ফলে ওই জন্যই সাহস করে এগোনো, বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই জন্যই এগোনো। মানে তুমি দেখলেও বুঝতে পারছো যে আমার হয়তো কিন্তু ভেরিয়াস টপিকের কাজ রয়েছে, যে আমি যতটা চেষ্টা করেছি যে অন্যান্য জিনিসকে আরো যতটা নিয়ে আসা যায় সেইভাবে কাজ হয়েছে। এবং আমি মানে আশা রাখছি যে হয়তো সমমনস্ক কোনো একটা সেই রকম টাইপের পাঠক যদি স্টলে ঢোকেন তো হয়তো তার একটা পছন্দের বিভিন্ন রকমের বিষয় উনি হাতে পেয়ে যাবেন সেই জিনিসটা। এটা হলো। আচ্ছা, সিনেমা বলে দিয়েছি। এটাও আনন্দলহরী বলে আরেকটা গ্রুপ আছে, এই গ্রুপের একটা পত্রিকা বেরোচ্ছে, সেটা লোক সংস্কৃতির ওপরে। ওই একই রকম আমরা পরিবেশক এবং হচ্ছে গাইডেন্স দিচ্ছি, সম্পাদক হিসেবে থাকছি। ছোট কাজ হবে, আশা করছি শুভেচ্ছা রাখছি ওদের জন্য। লোক সংস্কৃতি কোনো বিশেষ বিষয়ের উপর হচ্ছে, লোক সংস্কৃতি সমস্ত কিছুকেই কভার করা হচ্ছে সেই হিসেবে। এবার পত্রিকার নাম আনন্দলহরী লোক সংস্কৃতির উপরে ওরা এটা কাজ করছে। আচ্ছা, যেটা তোমায় বলছিলাম, অলৌকিক আসর থেকে একটা লেখক উনি আসছেন এবছর এবং আগামী সময় আরো একজন আসছে, সেটা হয়তো বইমেলায় আনতে পারবো না। অরিত চক্রবর্তীর বেরোচ্ছে বাইনারি ব্রহ্ম। আচ্ছা, এটার বিষয়বস্তু পুরোটা এখন বলবো না, একটু সাসপেন্স থাক। মানে এখানে এইটুকু বলতে পারি, যেরকম পুরাণ রয়েছে আবার সেরকম কল্পবিজ্ঞানও রয়েছে, আবার সেখান থেকে বর্তমান অবস্থানও রয়েছে। সাসপেন্স থ্রিলারের একটা অন্য রকমের ব্যাপার অরিত চক্রবর্তীর কলমে আপনারা বলতে পারেন। মানে আমি আজকে এইখানে দাঁড়িয়ে বসে তোমাকে বলে দিচ্ছি, এই ছেলেটি যদি এইরকম ভাবে কনসিস্টেন্টলি লেখাটা চালিয়ে যেতে পারে। এবং অরিতের আরেকটা লেখা কিন্তু রিসেন্টলি যেটা মারুফদার হচ্ছে থ্রিলার সংকলন প্রত্যেক বছর একটা বেরোয়, সেখানে কিন্তু ওই 10টার মধ্যে একটা সিলেক্টেড লেখা। আচ্ছা আচ্ছা, খুবই মানে লুকিয়ে থাকতে পছন্দ করে, একে দেখতে পাবেন না, সবে লেখালেখি জগতে আসছে, কিন্তু এই জনরায় ওর যা কলমের জোর, আমি এটুকু বলতে পারি, ও যদি এটা ধরে রাখতে পারে তাহলে আগামী সময়ে দাঁড়িয়ে একটা অত্যন্ত নামকরা অবস্থানে যাবে। ঠিক আছে, আমাদের পাঠকদের জন্য একটা অবশ্যম্ভাবী সাজেশন থাকলো, তাহলে এই বইটা আপনারা অবশ্যই নিয়ে দেখবেন। আমি এটুকু বলতে পারি, মানে ঠকবেন না এটুকু বলতে পারি, কারণ যারা অলৌকিক আসর পড়েছেন আগের বছর, তাদের দ্য শ্যাডো ক্যারেক্টার যে গল্পটা ছিল অরিত চক্রবর্তীর লেখা, তারা যারা পড়েছেন তারা নিশ্চয়ই মনে রাখতে পারবেন যে কিরকম লেখাটা লিখেছিল সেখানে। ফলে আমি এটুকু বলতে পারি যে আগামী সময় ওর কলম অন্যরকম হবে। দুটো ছোট বই আসছে, বাংলার সরস্বতী ক্ষেত্র আর গঙ্গা ও গঙ্গাসাগর। গঙ্গা ও গঙ্গাসাগর একদম পকেট বুক, ছোট ইনফরমেশন ভিত্তিক, কিন্তু বাংলার সরস্বতী ক্ষেত্রটা হচ্ছে এরকম 10টা মন্দির। সাধারণত সরস্বতী পুজো তো প্রত্যেকের বাড়িতে কিছুদিনের মধ্যেই আসছে, কিন্তু আলাদা করে এরকম মন্দির থাকে না। আচ্ছা, সরস্বতী মন্দির। আচ্ছা, এরকম বাংলার 10টা সরস্বতী মন্দির বাংলাতেই আছে। হ্যাঁ, বাংলাতেই আছে। আচ্ছা, 10টা মন্দিরকে নিয়ে হচ্ছে এই বইটার সংকলন, তার সঙ্গে অল্প কিছু ইনফরমেশন দিয়ে। ছোট কাজ,
ইন্টারেস্টিং, হ্যাঁ, খারাপ লাগবে না। মানে ধর্মীয় হোক কিংবা লোক সংস্কৃতি হোক কিংবা ইতিহাস হোক, হ্যাঁ, মানুষের এটা খারাপ লাগবে বলে মনে হয় না। হয়ে এসছে প্রায়, আর বলার মতো রয়েছে দুটো প্রজেক্ট, যার মধ্যে এই ইচ্ছা করেই শেষে রেখেছিলাম। যার মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে রবীন্দ্র স্মৃতি, বহু বহু বছর বাদে পুনর্মুদ্রিত হচ্ছে, লেখক শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। শরীন্দ্রমোহন, মানুষ হয়তো একটু ভুল করবেন, শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের এবছরটা শেষ হওয়ার পর কপিরাইট হলো। আচ্ছা, আমার কিন্তু এটা পারমিশন পাওয়া কাজ। বেশ। মানে আমার নাতনি অধীর আগ্রহে বসে আছেন কবে বেরোবেন, এবং খুব কাকতালীয় ভাবেই হচ্ছে আলাপটা হয়েছিল। আমি অতুল চন্দ্রগুপ্তের যখন প্রসঙ্গ রবীন্দ্রনাথ বার করেছি, দুজন মধ্যবয়স্ক মহিলা খুঁজে খুঁজে দোকানে এসেছেন, বুঝতে পারছি না কি ব্যাপার, ঠিক আছে নিলাম। এবং তখন আমাদের ছোট দোকান ছিল, মানে এখন যে দুটো মিলিয়ে হয়েছে সেরকম ছিল না। তো আমি কোনো রকমে বসি টসি বলার পরে বলছে যে তোমরা দাদুর বই করেছো এতদিন বাদে, এইরকম তো কি ব্যাপার, অতুল চন্দ্রগুপ্তের নাতনি, মানে অতুল চন্দ্রগুপ্তের মেয়ে। তো ওনার সঙ্গে কথা টথা হওয়ার পরে এবার আলাপ করাচ্ছেন যে ইনি আমার বেয়ান। আচ্ছা, তিনি আবার শরীন্দ্রমোহন মুখোপাধ্যায় না। তো ভালো ব্যাপার। আমি নিজে বিশেষ করে হচ্ছে শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের বহুদিনের লেখার, মানে বহুদিন ধরে ভক্ত। সেটা অলৌকিক লেখা হোক কিংবা চালিয়ার চন্দ্র হোক কিংবা ওই তোমার ওই ছিন্নমস্তা চামুন্ডা নিয়ে একটা কি একটা গল্প ছিল, এটা বহু যুগ আগে পড়েছিলাম। তখন হচ্ছে ওই কিশোর অমনিবাস বেরোতো আমাদের থেকে, এশিয়া পাবলিকেশন থেকে বেরোতো। তো ওইটাতেই একমাত্র ওই শরীন্দ্রমোহনের ওই কিশোর অমনিবাসটা আমার কাছে ছিল, ছোটদের অমনিবাস। তো ওইখানে গল্পগুলো পড়েছিলাম। তারপরে ওনার সঙ্গে কথা হলো, কথা হওয়ার পর উনি বললেন তোমার কোনো অসুবিধা নেই, তুমি বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এগোতে পারো। তবে এগোতে গিয়ে যে জিনিসটা সমস্যা হলো সেটা হচ্ছে বেসিক্যালি প্রথমে ইচ্ছে ছিল অলৌকিকটা করার, যেহেতু আমাদের একটা সিরিজ রয়েছে। শরীন্দ্রমোহনের অলৌকিক করতে গিয়ে আমি দেখলাম যে ভদ্রলোক সম্পাদনাটা করে গেছে না, আমরা ধৃষ্টতা দেখানোর মানে হয়। অনেকেই চেনেন যারা, তিনি আজ নেই, মানে অকাল প্রয়াত সুমন্ত চট্টোপাধ্যায়, তিনি যে পরলোক বিচিত্রা দেশ থেকে আছে শরীন্দ্রমোহনের। কি অশেষ পরিশ্রম করেছিলেন ভদ্রলোক, মানে আমি পরে জানতে পারলাম তার পরিবার বলছে আমাদের কাছে ওই বইটা নেই। মানে এই 10টা বই যে সংগ্রহ করেছে তার মধ্যে দুটো তুমি আর্কাইভে পাবে, পিডিএফ আকারে পাবে বা অন্য ক্ষেত্রে পাবে। বাকি 8টা বই যে কোথা থেকে সংগ্রহ করেছে সেটা একমাত্র ওই লোকটারই ক্রেডিট, কারণ লেখকের পরিবারের কারোর কাছে পর্যন্ত ওই বই নেই, তার কোনো কপি নেই। ফলে আমি ওই প্রজেক্ট রাখলাম, ওই প্রজেক্ট আমি করলাম না। তো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম, বাহ, বুক যখন পাওয়া যাচ্ছে না, রবীন্দ্রনাথ তো পাওয়া যাচ্ছে, তাহলে দুটো প্রজেক্ট আমি বেরোলো দুটো প্রজেক্ট, যার মধ্যে একটাই বইমেলায় আসছে, রবীন্দ্র স্মৃতি। পুরোটাই রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ পরিবারকে, এবং শরীন্দ্র মুখোপাধ্যায়, শরীন্দ্রমোহন এবং মণিলাল দীর্ঘদিন বন্ধু ছিলেন। মানে ঠাকুরবাড়িতেও আমার এই ঘটনাটা দেওয়া আছে যে মণিলাল মারা যাওয়ার পর শরীন্দ্রমোহনের ভাইকে দেখা দিয়েছিলেন, এরকম ঘটনাও আছে। তো ভারতীয় সম্পাদনাও করেছেন দুজন একসঙ্গে, ঠাকুরবাড়ির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ফলে রবীন্দ্রনাথের কাছ থেকে দেখেছেন, সেই নিয়ে তার স্মৃতিচারণ পুরোটাই রবীন্দ্র স্মৃতি আসছে। আর আগামী সময় আরেকটা বই আসবে, সেটাও ঠাকুরবাড়ি সম্পর্কিত ওনার লেখা। আশা করি বইমেলা বিভিন্ন বিচিত্র, মানে বাছাবাছি করেও যে চেষ্টা করেছি, বইয়ের সংখ্যা তো কম হলো না, এবং বৈচিত্র্য যতটা চেষ্টা করেছি রাখার। মোট কটা বই হলো প্রায় নতুন? প্রায় 40-45টা তো হবেই, সেরকম অনুযায়ী আসছে। আর লাস্ট যে বইটা নিজেকে সবার শেষে রেখেছি, আচ্ছা, জানো মানে আমারও ছোটখাটো লেখালেখি নিয়ে রয়েছে এবং নির্দিষ্ট জনরার কাজ আমি করে থাকি, এবং দীর্ঘ 2-3 বছর কলম স্তব্ধ, কারণ বর্তমানে কারিগর হয়ে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে আর সময় পাওয়া যায় না, সম্পাদনার কাজও হয়েও চলে আসছে বিভিন্ন রকম। অনেকদিন আগের প্রজেক্ট ছিল নিয়ে আসার, আনা হয়নি। এবছর বইমেলায় আসছে অ্যানাবেলের সঙ্গী সাথী, পৃথিবীর সত্যি ভুতুরে পুতুলদের কথা। তো ছোট বই, আশা করছি করে উঠতে পারবো। মানে আমি এখনো পর্যন্ত শিওর নই বলেই এটাকে শেষে রাখলাম।
পাণ্ডুলিপি তৈরি হলে কি হবে, মানে এবার যা হয় নিজের বই তো শেষে থাকে ওটা, যে আগে যে লেখকগুলো ভরসা করে বসে আছেন অবশ্যই প্রকাশক হিসেবে দায়বদ্ধতা থাকে যে সেই লেখাগুলো আগে বেরোক এবং নিজেরটা শেষে হোক না হোক এইগুলোকে আগে নিয়ে আসা খুব দরকার। তো ওই জন্যই আমি মানে পুরোটা শিওর হতে পারলাম না, তবে আশা রাখছি হয়তো নিয়ে আসতে পারবো। এবং তো এটাও জানো যে লাস্ট মোমেন্টে অনেক কিছু, মানে এটার বাইরেও প্রচুর প্রকাশক, তোমার এখানে অন্য প্রকাশক যারা এসছেন বা আগামীতে আসবেন তাদের কাছেও বই মেলার সময় কিন্তু লিস্টের বাইরে আরো এর বাইরেও আছে, সেটা সে শিওর নয় বলে এসে বলছে এবং হতে পারে বলে দিলে আবার লেখক ক্ষুণ্ণ হবেন বা ক্ষুণ্ণ হবেন না, মানে সে শিওর নয় যে বই মেলায় আনতে পারছে কিনা, এবং হতেই পারে এই যা লিস্ট বললাম তার মধ্যে আরো 2-3টে বই হয়তো বই মেলায় এলো, কিন্তু সেগুলো আমি এখনো শিওর নয় বলে আমি ওগুলোকে বলতে পারছি না যে আনতে পারবো কিনা। তবে এইগুলো শিওর, এগুলো প্রত্যেকটাই আসছে, যার মধ্যে অনেকগুলো প্রকাশিত, অনেকগুলো অলরেডি প্রেসে রয়েছে, অনেকগুলো এই কয়েকদিনের মধ্যে পেয়েও যাব। ফলে আশা করছি বইমেলা এবারে খারাপ হবে না, এবং এবছর আমরা 100 স্কয়ার ফিট পেয়েছি। অবশ্যই বইমেলা বলছি, স্টল বলছি, স্টল নাম্বারটা অবশ্যই আমরা জানতে চাই। স্টল নাম্বারটা আমাদের হচ্ছে এবারে 351 নম্বর, 9 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা রাস্তাটা এগিয়ে এসে মানে মেন বড় যে ডান দিকটা তুমি নেবে, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের উল্টো দিকে যে আমাদের পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন থেকে একটু এগিয়ে, ওর কোনার স্টলটাই হচ্ছে 351 বারবার বলে দেওয়া, স্ক্রিনেও থাকবে নাম্বার দেওয়া, আপনাকে তো নোট করে নেবেন অবশ্যই। বিন্দু বিসর্গ প্রকাশনী স্টল। এছাড়া যদি কেউ 6 নম্বর গেট দিয়ে ঢোকেন, 6 নম্বর গেট দিয়ে ঢুকে জাস্ট পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নটা ক্রস করলে ওই রাস্তাটা আবার লিটল ম্যাগাজিনের দিকে যেখানে বেরোচ্ছে সেইখানে কোনার স্টল আমাদের 351। তো মোটামুটি এবারে একটু লোকেশনটা ঠিকঠাক চেষ্টা করেছি যতটা সেটা তো ভাগ্যে করা যায়। আর বলো না, মানে আমার কপাল তো লটারিতে এমন, মানে তো এবারেও বোধহয় কোথাও 140 না কত আমার উঠলো, এবং অনেক পরে গিয়ে তারপরে গিয়ে দেখলাম না তাও ঠিক আছে, একটু এদিক ওদিকের পজিশন, এবং ততক্ষণে তো মোটামুটি একটু যে ট্রেন পজিশন তো সব শেষ আর নেই, কিন্তু আমি দেখলাম যে একটু যাতে নিশ্চয়ই ভালো বই নিয়ে মাঠে থাকছে, পাঠক খুঁজে নেবে, আশা রাখছি। ঠিক আছে, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে boycott.in এবং বিন্দু বিসর্গ সোশ্যাল মিডিয়া পেজ ভীষণভাবে অ্যাক্টিভ, মানে আমরা প্রতিটা পোস্টেই ট্যাগ হই, আমাদের মানে 50টা নোটিফিকেশন এলে 49টা ধরুন বিন্দু বিসর্গ থাকে একদম। ঠিক আছে, আমরা সেখানে বই আপডেট আমরা পাঠকদের কাছে সঠিক সময় পৌঁছতে পারি, যে কি বই বেরোচ্ছে, কি বই নতুন আসছে, সমস্তটাই আপডেট আমরা দিতে পারি। তো আমাদের অনলাইনের ম্যাক্সিমামটাই কিন্তু boycott.in কেই দেওয়া থাকে, অনলাইনে মানে অধিকাংশ বইয়েরই তাই থাকে। হ্যাঁ, আমরা আমাদের দিক থেকে চেষ্টা থাকে। অভিষেক একটা বলো যে বই মেলা চলাকালীন তোমরা তো নিজেরাও বইয়ের অর্ডার নিচ্ছ, অনলাইনে অর্ডার পাঠাও, সেটা বই মেলা চলাকালীন তোমাদের পরিষেবা চালু থাকছে অনলাইনে? বই মেলা চলাকালীন পরিষেবা যতটা পারবো মানে খোলা রাখারই চেষ্টা রাখবো। ইভেন আমি এবারে এই চেষ্টাও রাখছি যে একটা নির্দিষ্ট সময়ে অবধি যাতে কলেজ স্ট্রিটও অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, নিশ্চয়ই। তাহলে বই মেলার চলাকালীনও কলেজ স্ট্রিটের ওনাদের যে দপ্তর আছে সেখান থেকে আমরা নতুন বই সংগ্রহ করতে পারবো। মানে যতটা খোলা থাকে এই সময়টা ততটা স্বাভাবিকভাবেই সম্ভব হবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধি মানে চেষ্টা করবো যে যাতে খোলা থাকে। এবং নতুন যা বই প্রকাশিত হচ্ছে boycott.in এর সাইটে তো লিস্টিং হচ্ছে, এবং যা প্রকাশিত হবে সেগুলো লিস্টিং হবে, এবং বই মেলার সময় বই দিতে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। বই অবশ্যই পাবে, এবং বই মেলা চলাকালীন যারা একান্তই বই মেলার মাঠে তো অবশ্যই আসার চেষ্টা করুন, এবং 351 নম্বর স্টলে আসুন। আর যদি একান্ত যারা বাংলার বাইরে আছেন বা কোনো ব্যক্তিগত কারণে আসতে পারছেন না, তারা কিন্তু বই মেলার আনন্দ বা নতুন বইয়ের গন্ধ নিতে মিস করবেন না, কারণ boycott.in আপনার সাথে থাকবে। boycott.in এর সাইটে আপনি অর্ডার করতে পারবেন সমস্ত বিন্দু বিসর্গের নতুন বইপত্র, যা বইমেলার মাঠেও প্রকাশ পাবে সেরকম বইপত্র, আপনারা আপডেট থাকবেন সেই বিষয়ে নিয়ে। অভিষেক দাকে আর যেটা বলার, যে অভিষেক দা ভীষণ মানে সমস্ত প্রকাশকরাই ব্যস্ত এবং অভিষেক দাও ব্যস্ত। ঠিক আছে, তো কাছাকাছি থাকে বলে আজকে ধরে বেঁধে আনা গেছে অভিষেক দাকে এখানে। হ্যাঁ, অভিষেক দা এখন আবার মানে অনেক ফোন আসছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে এই সময়টা শুধু আমার নয় সকলেরই তাই থাকে, এবং যেহেতু বিশেষ করে আমরা খুবই মানে মাঝারি প্রকাশক প্রায় বলা বলতে গেলে, হ্যাঁ সমস্ত কিছু দিয়ে একটা স্বল্প মানে বাজারটাও তো খুব স্বল্প, আমাদের রিসোর্সও অনেক কম থাকে, এবং আমাদের ধরুন মানে যা হয় যেটা যে আমাদের মানে আমরা যে কজন ওই লাইনটাতে রয়েছি যারা একসঙ্গে এতদিন ধরে কাজ করছি, তো এই সবার ক্ষেত্রেই হয়তো এই সমস্যাটা থাকে যে আমাদের যেহেতু এত ম্যান পাওয়ার নেই, ফলে অনেকটাই আমাদেরকে নিজেদের কাঁধে বই কাজটাকে করতে হয়, ফলে এই সময়টা রাত জাগা চলে, কাজের প্রেসার থাকে। তার মধ্যে অভিষেক দাকে এতটা টাইম দিয়েছে আমাদেরকে, আপনাদের
হ্যাঁ, আপনাদেরকে বইয়ের কথাগুলো জানালো, আপনারাও আশা করি একটা এর থেকে আভাস পাবেন, আপনাদের পছন্দের বই এর মধ্যে সিলেক্ট করতে পারবেন। স্টলে গিয়ে ডাইরেক্ট বলবেন কিন্তু এই বইটা চাই, এই বইটা শুনে এসেছি, এই বইটা আগ্রহ, একদম এই বইটা। ঠিক আছে, এইটুকুই আপনাদের কাছে বলা। অবশ্যই 351 নম্বর স্টলে দেখা হচ্ছে বিন্দু বিসর্গ, সেখানেও বইগড়.in উপস্থিত থাকবে বিভিন্ন দিনে, আপনাদের সাথে বইপত্র নিয়ে আলোচনা হবে। আপনারা সেখানে এসে হাতে তুলে নিয়ে নতুন বইগুলো দেখুন, পড়ুন, জানান আমাদের কেমন লাগছে। আর এই ভিডিওর কমেন্টেও জানান যে বিন্দু বিসর্গর কোন বই নিয়ে আপনাদের আগ্রহ লাগছে, সেই বিষয় নিয়ে আমরা আরো পরবর্তীকালে আলোচনায় হয়তো আসবো। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই। হ্যাঁ, এটাকে, কারণ আমরাও খুব স্বল্প পরিসরে কাজ করছি, যারা দাদা দিদি বন্ধুরা পাশে থাকছেন আমাদেরকে, আপনাদেরকে বইয়ের খবর জানানোর জন্য। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সেটাই আমাদের মোটিভেশন আপনাদের কাছে আরো এরকম বইয়ের খবর পৌঁছে দেওয়ার জন্য। এবং শুধু তাই না, খুব এক্সেপশনাল একখানা কাজ করছে, মানে এটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, মানে পাঠকদের ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক একটা জায়গা হয়ে যাচ্ছে এই কাজটাকে। ফলে যতটা পারো এই জিনিসটাকে আপনারা সাপোর্ট করুন এইটা। ফলে চ্যানেল বাংলা প্রকাশনার পাশে দাঁড়ান, এরকম একটা বাংলা প্রকাশনী, শুধু বাংলা বই, বাংলা প্রকাশনীর সঙ্গে থাকুন এবং ইনফরমেশন নিজেরাই আপনারা তখন পেতে থাকবেন, অনেকটাই সুবিধাজনক। আপনারা চাইলে আমরা দিতে পারবো, আপনারা যতটা চাইবেন তার মাপকাঠি একমাত্র ইউটিউবে জানেন, সাবস্ক্রাইবার। আপনারা কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এইটুকুই বলার আপনাদের কাছে। অভিষেক থেকে আন্তরিক ধন্যবাদ একদম থাকার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের 351 এখন স্টলে দেখা হচ্ছে। ধন্যবাদ।